হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস থেকে ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর হচ্ছে 835। এখান থেকে আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেন আনসার গুলো পরপর দেখে নেব। তোমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ এর কোশ্চেনের যেগুলো আনসার সেগুলো কিন্তু মিলিয়ে নেবে। দেখো আমাদের বিভাগ ক থেকে প্রথম এমসিকিউ, প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, আনসার হবে অক্সিজেন। বাদ বাকিগুলো দেখো, এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস। এরপরে 11.2 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য এসটিপি তে পিভি এর মান কত? দেখো আমরা যেটা জানি সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাই না? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এবার এখানে বলছে 11.2 লিটার, তাহলে 22.4 লিটার মানে যদি 1 মোল হয়, তাহলে 11.2 লিটার মানে কত মোল সেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, তাই না? তাহলে 11.2 লিটার মানে হাফ মোল। তাহলে এখানে আমরা হাফ মোল মানে আরটি, এটা দেখো কেটে গেলে 2 হয়, তার মানে 2। তাহলে আরটি বাই 2 বা 1 আমরা লিখতে পারি। তাহলে 1/2 মানে কত? 1/2 মানে 0.5, তাহলে 0.5 আরটি। দেখো পেয়ে যাচ্ছ অপশন সি, তাহলে এটা হবে রাইট আনসার। এরপরে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী দেখো মিথেনকে যখন অক্সিজেন গ্যাসে দহন করানো হয় তখন কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। এখানে বলা হচ্ছে যে 10 মোল মিথেন পোড়াতে এসটিপি তে কত আয়তন অক্সিজেন লাগবে। তাহলে এখানে খেয়াল করো যে এক মোল মিথেন পোড়াতে তার দ্বিগুণ মোল অক্সিজেন গ্যাস লাগে। তাহলে 1 মোলের জন্য 2 মোল অক্সিজেন লাগে। তাহলে 1 মোল মিথেন 10 মোল মিথেন যদি পোড়াতে হয় তাহলে তার দ্বিগুণ মানে 20 মোল অক্সিজেন লাগবে। এবার 1 মোল যদি হয় 22.4 লিটার, 1 মোল মানে যদি 22.4 লিটার হয়, তাহলে 20 মোল অক্সিজেন মানে 20 দিয়ে গুণ করতে হবে। 20 দিয়ে যদি গুণ করো তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এটা 8, এটা 0, এটা 4, এটা 4, তাহলে দশমিক এখানে বসবে। তাহলে 448 লিটার মানে অপশন এ তুমি পেয়ে যাচ্ছ রাইট আনসার। এরপরে একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরই একটি দণ্ড যুক্ত আছে, সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে। দেখো প্রথমে আমরা যদি ধরি যে প্রথমে যেটা ছিল বৃত্তটার যেটা পরিধি ছিল সেটা আমি ধরে নিচ্ছি পাই ইন্টু ডি, তাই না? এটা হচ্ছে ব্যাস, আর আমরা জানি 2 পাই আর সূত্র, তাই না? 2 পাই আর। তাহলে যদি আমি পাই ইন্টু 2 আর লিখি তাহলে 2 আরটাকে আমি ডি ধরছি। তাহলে এটা ছিল প্রথমে পরিধি। আর যেটা দেখো ব্যাস বরাবর একটা দণ্ড যুক্ত আছে, তাহলে ব্যাস বরাবর মানে সেখানে আমরা লিখবো ডি। তাহলে প্রথমে অনুপাত ছিল পাই, তাই না? ডি কেটে যায়, তাহলে পাই। পরে যখন উত্তপ্ত করা হয় তখন আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ধরি তাহলে পাই পরে কি হবে, দেখো এটা হয়ে যাবে ডি ইন্টু 1 প্লাস আলফা টি। আর এটাও একই রকম ভাবে ডিটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে ডি ইন্টু 1 প্লাস আলফা টি হবে। এবার দেখো এটা কেটে যায়, ডি কেটে যায়, তার মানে পাই, এটাই কিন্তু পড়ে থাকে, তাই না? তাহলে এখানে দেখো পাই আমরা অপশন পেয়ে যাচ্ছি অপশন এ। এরপরে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে, দেখো এখানে মিউ এর মান হচ্ছে 4/3, নিমজ্জিত করা হলো, দর্পণটির নতুন ফোকাস দৈর্ঘ্য হবে। প্রত্যেকটা এমসিকিউ এর আনসার গুলো তোমরা বুঝে বুঝে করবে, তাহলে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এবং প্রত্যেকটা এমসিকিউ যখন তোমাদের পরীক্ষায় আসবে এই ধরনের, তখন তোমরা কিন্তু সঠিকভাবে করে আসতে পারবে। দেখো প্রতিফলনের যে সূত্র, সেই সূত্রগুলো কিন্তু কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। সেটা জল মাধ্যম হতে পারে, বায়ু মাধ্যম হতে পারে, সেটা কিন্তু মাধ্যম নিরপেক্ষ, মাধ্যমের উপর নির্ভর করে না। এই কারণের জন্য যখন অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হবে তখন তার ফোকাস দৈর্ঘ্য দেখো প্রথমে ছিল এফ, সেটাই কিন্তু থাকবে, তার মানে অপশন এ। এরপরে লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা, দেখো প্রধান মানে প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস, দুটো মুখ্য ফোকাস থাকে, তার মানে অপশন বি। তড়িৎচালক বল ভি, কার্য যদি ডব্লিউ এবং আধান যদি কিউ হয়, তাহলে সম্পর্ক আমরা জানি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তাহলে কিউ মানে আমরা কি লিখতে পারবো, কিউ মানে লিখতে পারবো দেখো ডব্লিউ বাই ভি, তার মানে অপশন ডি। এখানে বলা হচ্ছে যে এই রেটিং এর কোন বাল্বের রোধ হলো, রোধ বের করা তোমরা সূত্র আশা করি সবাই জানো, সেটা হচ্ছে দেখো রোধ মানে আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, তাই না? এটা হচ্ছে সম্পর্ক মানে সূত্র। এবার এখানে বলা হয়েছিল যে বিভব প্রভেদ সেটা হচ্ছে 250 ভোল্ট, তাহলে তার স্কোয়ার। আর এখানে ক্ষমতা কত বলেছে, ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, তাহলে নিচে 100 বসবে। 25 এর স্কোয়ার তোমরা জানো 625, শূন্য দুটো হবে, তাহলে আর নিচে 100, দুটো শূন্য কেটে যায়, তার মানে 625 ওহম, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ অপশন ডি। এরপরে
দেখো 1 mu মানে কত, 931 মেগা ইলেকট্রন ভোল্ট, অপশন এ। এরপরে একটি সন্ধিগত মৌলের নাম হলো, আনসার হবে দেখো এখানে কপার। নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে, এখানে কিন্তু রাইট আনসার হবে অপশন এ, গলিত সোডিয়াম ক্লোরাইড। কেমন? এরপরে নেক্সট দেখো 1.12, এখানে বলা হচ্ছে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ভোল্টামিটারের প্রাপ্ত দ্রবণের প্রকৃতি কি হবে? যখন কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন ক্যাটায়ন হিসাবে Cu বাই পজিটিভ আর H+ আয়ন কিন্তু উৎপন্ন হয়, কিন্তু মনে রাখবে Cu বাই পজিটিভটা ক্যাথোডের দিকে এগিয়ে যায়। কেমন? ক্যাথোডে আধানমুক্ত হয়। আর এদিকে অ্যানায়ন হিসাবে OH- আয়ন উৎপন্ন হয় আর SO4 বাইনেগেটিভ উৎপন্ন হয়, যেগুলোর মধ্যে দেখো SO4 টা কিন্তু দ্রবণের মধ্যে থেকে যায় আর OH- আয়নটা এটা অ্যানোডে যায়। তাহলে দেখো এই দুটো যেহেতু যাচ্ছে আর এই দুটো দ্রবণের মধ্যে থেকেই যাচ্ছে, দ্রবণে থাকছে বলেই কিন্তু যেহেতু এটা H+ আয়ন মানে এটা আম্লিক প্রকৃতির, তার জন্য কিন্তু আলটিমেট রেজাল্ট কি হয়, প্রকৃত যে দ্রবণটা আমরা পাই সেটা কিন্তু আম্লিক হয়ে যায়। কেমন? তাহলে এই ক্ষেত্রে আম্লিক এটা কিন্তু হবে আনসার, যেহেতু শেষ পর্যন্ত দ্রবণের মধ্যে H+ আয়নটা থেকে যায়। এরপরে নেসলার বিকারক হলো, এখানে আনসার হয়ে যাচ্ছে দেখো অপশন ডি, K2Ag(I4). অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক খুব সোজা, এটা বক্সাইট। আর শেষে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে আমরা অ্যালকেন কি বুঝি, এগুলোর মধ্যে দেখো এটা মিথ ইথ, এটা ইথেন, এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যেখানে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না। এরপরে পরের পাতায় চলে যাব। প্রথম প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক, এটা হয়ে যাবে জুল পার কেজি, এবং সিজিএস এককটাও তোমরা মনে রাখবে, সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। এরপরে ফায়ার আইস কাকে বলে, এখানে আনসার লিখবে মিথেন হাইড্রেটকে, যার সংকেত হচ্ছে 4CH4.23H2O। এই মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়, কারণটা তোমরা জানো যে বরফ সদৃশ মিথেন হাইড্রেটের কেলাসে মিথেন গ্যাসটি আবদ্ধ থাকে, এটা দেখতে যেহেতু সাদা তার জন্য এটাকে আইস বলা হয়, এবং মিথেন গ্যাস যেহেতু প্রচন্ড দাহ্য, আগুনের সংস্পর্শে আসলেই কিন্তু সেটা জ্বলে ওঠে, তার জন্য একে ফায়ার আইস বলা হয়। অথবা দিয়ে প্রশ্ন, একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী, আনসার হবে মিথেন গ্যাস, CH4। এরপরে গ্যাসের ভর আর মোলার ভর সংক্রান্ত আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। এখানে সমীকরণটা হবে দেখো P=nRT, যেহেতু n মানে হচ্ছে W/m। এবার প্রত্যেকটা জিনিস কি সেটা লিখে দেবে। ভর হচ্ছে দেখো W, m হচ্ছে মোলার ভর, P হচ্ছে চাপ, V হচ্ছে আয়তন, R হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর T হচ্ছে পরম উষ্ণতা। এরপরে নেক্সট কোশ্চেন বলা হচ্ছে STP তে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন আর চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার হবে। এখানে দেখো আনসারটা কি হবে, এখানে আমরা সম্পর্ক জানি P=W/m/RT। এবার বলছে P এবং V এর গুণফল কত, 224, তার মানে W/m/RT এটা হচ্ছে 224। তাহলে W কত, W হয়ে যাবে 224, mটা নিচে আছে এদিকে আসলে গুণ হবে, RT টা এদিকে ভাগ হবে। এবার আমরা m, এখানে যেহেতু নাইট্রোজেন গ্যাস বলেছি, নাইট্রোজেনের মোলার ভর কত হবে, 14×2 = 28 হবে। তাহলে এখানে আমি m এর জায়গায় 28 বসালাম, r এর মান দেখো 0.082 আর T হচ্ছে 273। তাহলে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব মোটামুটি 280 গ্রাম। 2.5 লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামার মান তোমার দেওয়া হয়েছে এটা, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফার মান কত। দেখো আলফা মানে হচ্ছে β/2 = γ/3, বিটা আমাদের দরকার নেই, তাহলে আলফা = γ/3। তাহলে গামার মান দিয়েছিল এটা, তাহলে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করবো, তাহলে 3 × 12 = 36, তাহলে 12 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা হবে আলফার মান। নেক্সট অথবা দিয়ে সেলসিয়াস স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান কত ইনটু ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যখন সেলসিয়াস থেকে ফারেনহাইটে বলা হয় তখন 9/5 হয়। কেমন? সম্পর্কটা আমরা এখানে লিখে দিয়েছি, এটা ফারেনহাইট থেকে যখন সেলসিয়াসে যাবে তখন 5/9, আর সেলসিয়াস থেকে যখন ফারেনহাইটে যাবে তখন 9/5, এটা কিন্তু গুণ হয়। এবং এই সম্পর্কটা মনে রাখবে, অনেক সময় MCQ বা 1 মার্কসের কোশ্চেন দেয়, তখন কিন্তু এই কনভার্সনটা তোমাদের কাজে লাগবে। 2.6 একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে। আপতন কোণ হয়ে যাবে দেখো 0 ডিগ্রি, যেহেতু লম্ব ভাবে আপতিত হয় দর্পণের সঙ্গে, তাহলে অভিলম্বর সঙ্গে 0 ডিগ্রি কোণ, তার মানে আপতন কোণ 0 ডিগ্রি। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ কেন হয় না, তার কারণ দেখো শূন্য স্থানে বিভিন্ন বর্ণের আলোকরশ্মির বেগ একই হয়,
তাই শূন্যস্থানে সাদা আলো বা বহুবর্ণী কোনো আলোর কোনরূপ কোনো বিচ্ছুরণ কিন্তু ঘটে না। নেক্সট, ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? এখানে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এটা আমরা বারবার এবিটিএ সমাধানকালে পেয়েছি। 1 বিওটি মানে কত জুল? দেখো এখানে 1 বিওটি মানে আমরা জানি 1 বিওটি মানে 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে কত ওয়াট? 1000 ওয়াট। তাহলে 1000 ওয়াট ঘন্টা লিখলাম। এবার ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাই জন্য 3600 করে নিলাম, নিয়ে এটা হয়ে গেল জুল। এবার দেখো এটা হচ্ছে 36, এটা কত হয় দেখো 36 ইন্টু 10 টু দি পাওয়ার 3টে আর 2টো মানে 5টা শূন্য, মানে 10 টু দি পাওয়ার 5 এত জুল। এবার আমরা একটা দশমিক এখানে নিয়েছি, তাই জন্য এটা হয়ে গেল 10 টু দি পাওয়ার 6 জুল। কেমন? তাহলে এটা হচ্ছে ফাইনাল আনসার। নেক্সট কোয়েশ্চেন, অথবা দিয়ে সত্য না মিথ্যা? দেখো এখানে দেখো 2.10 রয়ে গেছে। ভর ও শক্তির তুল্যতার সম্পর্কটি কি? সম্পর্কটি হচ্ছে E = mc স্কয়ার। ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরিত করা সম্ভব। তোমরা জানো m ভরের একটা বস্তুর বিন্যাসে E পরিমাণ শক্তি উৎপন্ন হলে তুল্যতা সূত্র অনুযায়ী E = mc স্কয়ার হয়। E হচ্ছে শক্তি, m হচ্ছে ভর, আর c হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ। শুধুমাত্র এই সম্পর্কটা লিখে কোনটা কি রাশি সেটা কিন্তু তোমরা লিখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা দেখো সত্য না মিথ্যা লেখো। বলছে বিটা কণা নিঃসরণের ফলে তেজস্ক্রিয় মৌলের পরমাণুটি আয়নে পরিণত হয়। বিটা কণা মানে হচ্ছে ঋণাত্মক কণা, তাই না? ইলেকট্রনের সঙ্গে আমরা তুলনা করতে পারি, কিন্তু মনে রাখবে বিটা কণা কিন্তু ইলেকট্রন হলেও এটা অ্যাকচুয়ালি পরমাণুর কেন্দ্র থেকে নির্গত হয়। যখন নিউট্রন কণা যখন প্রোটনে পরিণত হয় তখন তার সঙ্গে ইলেকট্রন উৎপন্ন হয়, তাই না? আমরা জানি প্রোটন নিউট্রনে আর নিউট্রন প্রোটনে পরিণত হয় নিউক্লিয়াসের মধ্যে। যখন নিউট্রন প্রোটনে পরিণত হয় তখন যে ইলেকট্রনটা বেরিয়ে আসে, যেহেতু নিউক্লিয় বল কোনো ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে না, তার জন্য এটা কি হয়, সহজেই নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে এবং বিটা কণা হিসাবে বেরিয়ে আসে। এটা কিন্তু ওই কক্ষপথগুলোতে যে ইলেকট্রনগুলো ঘোরে ওই ইলেকট্রন কিন্তু নয়, এটা নিউট্রন থেকে প্রোটনে পরিণত হওয়ার সময় যে ইলেকট্রন পাওয়া যায় সেই ইলেকট্রন, যেটাকে আমরা বিটা কণা বলছি। তার জন্য কি হয়, যখন বিটা কণা বেরিয়ে যায় তখন পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়, কিন্তু পরমাণুটি কিন্তু কোনোভাবে আয়নে পরিণত হয় না। এটা কিন্তু সাধারণ ইলেকট্রনের মতো কিন্তু নয়। এখানে বলেছে আয়নে পরিণত হয়, এটা কিন্তু মিথ্যা বলা হয়েছে, আয়নে কিন্তু পরিণত হয় না। এরপর ম্যাচিংটা দেখে নাও। তড়িৎ ধনাত্মক ধাতু এটা হয়ে যাবে লিথিয়াম 2.11.1, ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে সেকেন্ড গ্রুপ 2.11.2, ক্যালসিয়াম। সন্ধিগত মৌল হচ্ছে কপার 2.11.3, হ্যালোজেন মৌল হচ্ছে ব্রোমিন 2.11.4। এরপরে NaCl এর লুইস ডট গঠন আঁকো। তোমরা যে কোনো টেক্সট বুক থেকে লিখতে পারো, আমি সাতরার বই থেকে দেখাচ্ছি। এটা পেজ নম্বর হচ্ছে 103। সোডিয়ামের পারমাণবিক বিন্যাস হচ্ছে 2,8,1, তাহলে প্রথম কক্ষে 2টো, তারপর সেকেন্ড কক্ষে 8টা, লাস্ট কক্ষে 1টি ইলেকট্রন। ক্লোরিনের 17 হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে 2,8,7, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তাহলে 2টো, তারপরে 8টা, আর শেষ কক্ষে 7টা ইলেকট্রন দেখানো হয়েছে। এখানে যে একটা ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে, সেটা কোথায় চলে যাবে? ক্লোরিন পরমাণুর মধ্যে চলে যাবে সর্ববহিস্থ কক্ষে। তার ফলে দেখো একটা ইলেকট্রন বর্জন করছে, তার জন্য Na+ তৈরি হচ্ছে, আর একটা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করছে, তার জন্য Cl- তৈরি হচ্ছে। এভাবে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হলো, নিয়ে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা এরা পরস্পর যুক্ত হয়ে NaCl গঠিত হয়। তাহলে এরকম ভাবে এই 3টে লাইন, মানে এই যে লাইনটা তোমাদের দেওয়া হয়েছে সেই সম্পূর্ণ অংশটা তোমরা লিখবে। এরপরে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? এখানে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ ব্যবহার করা হয়। কোন বস্তুতে রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? এখানে লিখবে যে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড মানে KAgCN2 এর জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। এরপরে শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত করা হয়? প্রথম শূন্যস্থানে বসাবে তড়িৎ শক্তি, আর পরের শূন্যস্থানে তোমরা বসাবে রাসায়নিক শক্তি। তাহলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা যেটাকে আমরা ওলিয়াম বলি, সেটা কি? তোমরা লিখবে যে 98% গাঢ় H2SO4 এর মধ্যে অতিরিক্ত SO3 মানে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস চালনা করলে ওই গ্যাসটি H2SO4 দ্বারা শোষিত হয়ে যে হালকা বাদামি রঙের তৈলাক্ত তরল পদার্থ উৎপন্ন করে তাকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ফিউমিং সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম, যা সংকেত হচ্ছে H2S2O7 এটা বলে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, H2SO4 যখন SO3 এর সঙ্গে বিক্রিয়া করছে তখন উৎপন্ন করছে কি H2S2O7, এটাই হচ্ছে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড।
এরপরে অথবা দিয়ে প্রশ্ন, ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহার করা হয়, একটা হচ্ছে অ্যামোনিয়া, অপরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কেমন? অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়। এখানে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়। আনসার হবে, দেখো একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়, একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। নেক্সট, CH3COCH3 যৌগের IUPAC নেম, এটা বারবার তোমরা পেয়েছো, এটা হচ্ছে প্রোপানন। মিথ ইথ প্রোপ, এটা কিটোন, তাহলে প্রোপান যুক্ত ওন তার মানে প্রোপানন। আর অথবা যে প্রশ্ন, কার্বন বিহীন দুটি কার্যকরী মূলকের নাম লেখো। দুটো নাম তোমরা লিখবে, একটা হচ্ছে হাইড্রোক্সিল OH আর আরেকটা হচ্ছে অ্যামিনো মানে বন্ড NH2। আর শেষ প্রশ্ন আমাদের আজকে সেটে, PVC পলিভিনাইল ক্লোরাইড, এটার মনোমারের নাম কি? এখানে তোমরা লিখবে, দেখো ভিনাইল ক্লোরাইড, কেমন, যার সংকেত হচ্ছে H2C ডবল বন্ড CHCl। তাহলে আজকে আমরা এবিটি টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরো একটা সেট সলভ করে নিলাম। এরপরে তোমাদের আর 3টে সেট রয়েছে, এই 3টে সেট আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে প্রোভাইড করব। আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2023-2024 এই প্লেলিস্টের লিংকে ক্লিক করবে, তাহলে তোমাদের সামনে এবিটি টেস্ট পেপার থেকে এখনো পর্যন্ত যে সমস্ত ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখবে জিওগ্রাফির ক্লাস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এছাড়া বেঙ্গলি লাইফ সায়েন্সের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।